রামুকে দিয়ে ডাকতে পাঠিয়েছি, এই এক্ষুনি এসে পড়লো বলে। সব কথা আজই পরিষ্কার করে দেবো। ঠিক এরই মধ্যে রবিন হাসি মুখে ঘরে ঢোকে। দাদা, তুমি আমায় ডেকেছিলে? আরে উকিল কাকা, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। শোন রবিন, তোকে একটা বিশেষ কারণে ডেকেছি, বুঝলি। উকিল কাকাও আছেন। বাবা মারা গেছেন সবে 1 মাস হলো, তাই এর মধ্যে তোকে আর বলিনি। আসলে বাবা তোর নামে কোনো সম্পত্তি রেখে যায়নি। তুই তো জানিস ছোটবেলা থেকে তোর পড়াশোনায় মন নেই, আর আমি পড়াশোনা করেছি। গ্রামের এত বড় কারখানার মালিক আমি। এসব সম্পত্তি তুই সামলাতে পারবি না, তাই হয়তো বাবা আমার নামে এসব দিয়ে গেছে। না দাদা, তুমি এসব কি বলছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। এমন কোনো কথা তো বাবা আমায় কোনো দিন বলেননি। মানে তোর কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? এই তো উকিল কাকা বসে আছে, তুই জিজ্ঞেস করে নে না। উকিল কাকা, দাদা যেটা বলছে এটা কি সত্যি? আপনি বাবার খুব বিশ্বস্ত ছিলেন। আমি জানি আপনি যা বলবেন সেটাই ঠিক। হ্যাঁ হ্যাঁ রবিন, তোমার দাদা যা বলছে ঠিক বলছে। তোমার বাবা তোমার নামে কোনো সম্পত্তি রেখে যায়নি, পুরোটাই তোমার দাদার নামে করে দিয়ে গেছেন। ঠিক আছে দাদা, তুমি আমাকে 1 মাস সময় দাও, তার মধ্যেই আমি একটা ব্যবস্থা করে নেব। আসলে আমার বউটা এখন গর্ভবতী তো। ওই আপদটা জন্ম নেওয়ার আগে তোমাদের এই বাড়ি থেকে বিদায় করার জন্যই তো এত কিছু। না না বাপু, অত সময় দেওয়া যাবে না। 1 মাস করতে করতে বছর কাটিয়ে দেবে। 7 দিনের মধ্যে এই বাড়ি থেকে বিদায় হয়ে আমাদের দয়া করে উদ্ধার করো। আমি বৌদির কথা মতো 7 দিনের মধ্যেই কিছু একটা ব্যবস্থা করে রূপসাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। এই কথার পর রবিন ঘর থেকে বেরিয়ে যায়। মা, কাকা কি চলে যাচ্ছে? কাকাকে থাকতে বলো না মা, থাকতে বলো না। একদম চুপ করে বসে থাক, আর একটা কথা বললে ঠাসিয়ে মারবো। কি হলো তোমার, আজ বাড়ি ফিরতে এত দেরি হলো? রূপসা, তোমাকে এই অবস্থায় যে কিভাবে বলি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কিচ্ছু বলতে হবে না, আমি সবই শুনেছি। তোমার সামনে যে কিভাবে নিজের এই অকৃতজ্ঞ মুখটা আমি দেখাবো তা আমি কিছুতেই বুঝতে পারছি না রূপসা। ও নিয়ে চিন্তা করো না, আমি গরিব ঘরের মেয়ে, কুড়ে ঘরে বড় হয়েছি। আবার যদি যেতে হয় আমার কোনো সমস্যা হবে না। রূপসা, এখন তোমার এই অবস্থায় আমি কি যে করব আমার মাথায় তো কিছুই আসছে না। আমি বলি যে তুমি আমাদের এই বাড়ির পাশে ওই ফাঁকা জায়গাটায় একটা ছোট ঘর বাঁধো, ওতেই আমাদের হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। গ্রামের জঙ্গলে গেলে আর কিছু না হোক কিছু বাঁশ তো পাওয়াই যাবে, তাই দিয়েই আপাতত একটা থাকার মতো ব্যবস্থা করতে হবে। তাহলে কাল থেকেই আমি কাজ শুরু করে দেব। কথা মতো পরের দিন সকালে বড় বাড়ির বাদিকের খালি জমিতেই রবিন একটা বাঁশের ঘর তৈরি করতে শুরু করে দেয়। এই ঘরটা মাটির থেকে একটু উঁচুই করলাম, কারণ আশেপাশের থেকে এই জমিটা অনেকটাই নিচু। আকাশের অবস্থাও এদিকে একদম ভালো নয়। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটা তৈরি করে ফেলতে হবে। এভাবেই দিন রাত পরিশ্রম করে টানা 10 দিন কাজ করে রবিন সেই ঘরটি তৈরি করে ফেলে। আজ বড় বাড়ি ছেড়ে এই বাড়ি প্রবেশ করার দিন। দাদা, আমাদের ঘর তৈরি হয়ে গিয়েছে। আজ আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, যাও তো। এমনিতেই 7 দিনের কথা বলে 10 দিন সময় লাগিয়ে দিলে। আবার যেন ভুলেও এ মুখ হয়েও না, সে ব্যবস্থাও আর কোনোদিনও হবে না, মনে রেখো। আমরা চলে যাচ্ছি, তোমাদের কোনো প্রয়োজন হলে আমাদের জানিও। চলো রূপসা। যাদের নিজেদেরই ঠিক করে থাকার জায়গা নেই তারা আবার আমাদের কি সাহায্য করবে? বৌদি, সাহায্য করার জন্য সবসময় প্রচুর ধন সম্পত্তির প্রয়োজন হয় না। কেউ বিপদে পড়লে মন থেকে চাইলেই সাহায্য করা যায়। এই বলে তারা দুজন বাড়ি থেকে বেরিয়ে তাদের নিজেদের ছোট্ট বাঁশের তৈরি বাড়ির দিকে যেতে লাগলো। কিন্তু আকাশে এত দিন ধরে মেঘ ভরা ছিল, তাই হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। তারা দুজনে তাড়াতাড়ি পা চালিয়ে তাদের ঘরের দিকে এগোতে লাগলো। এই যা, বৃষ্টি এসে গেল। তুমি একটুও ভিজো না, তাড়াতাড়ি চলো ঘরে ঢোকো, নইলে এই অবস্থায় বৃষ্টিতে তোমার শরীর খারাপ হয়ে পড়বে। শোনো, বর্ষায় মাছেরা উপরের দিকে উঠে আসে,
তাই আমি জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছি। সে কি গো, বৃষ্টি শুরু হয়ে গেল তো, এর মধ্যে তুমি বেরোলে তো পুরো ভিজে যাবে। ও আমার কিছু হবে না, দেখি দুটো মাছ ধরে বিক্রি করে খাবারের ব্যবস্থা তো করতে হবে। রবিন জাল হাতে নিয়ে বৃষ্টির মধ্যে মাছ ধরতে বেরিয়ে যায়। এইভাবেই টানা 5 দিন মুষলধারায় বৃষ্টি হওয়ার পর সকালে রূপসা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে দেখে অবাক। এ কি অবস্থা? শুনছো শুনছো, তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখো কি অবস্থা। আরে, এত দিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজ রাতারাতি জল এত কেমন করে বেড়ে গেল কিছু তো বুঝতে পারছি না। রবিন, এই রবিন, রবিন বাড়িতে আছিস? আরে সুজয়, আয় আয়। তুই কি খবরটা শুনেছিস? কাল রাতের ভারী বন্যায় নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। সর্বনাশ, তাহলে এখন কি হবে? গ্রামের সব ছোট ঘর তো ডুবে যাবে। তুমি চিন্তা করো না, কিছু একটা উপায় তো অবশ্যই থাকবে, ভেবে দেখতে হবে। তোদের ঘরটা আরো নিচু জায়গায়, তাই সবার আগে তোকে খবরটা দিতে এলাম। আমি চললাম রে এখন, আরো সবাইকে জানাতে হবে। তুই সাবধানে থাকিস। কি গো, এখন আমরা কি করব? সে যাই হোক, এখন এই ঘর ছেড়ে তো আর পালানো যাবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি গো? আহা হা 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 হা, এই বর্ষায় গরম গরম চা আর পকোড়া, বাহ, একেবারে জমে যাবে গো গিন্নি। এই সবই তো আমি তখন ঠিক সময় তোমায় এই বুদ্ধিটা খাটাতে বলেছিলাম, তাই আনন্দ করতে পারছো। আরে তা তো বটেই, তোমার কথা মতোই তো উকিল কাকাকে টাকা খাইয়ে ওই মিথ্যে দলিলটা বানালাম যে পুরো জমিটাই বাবা আমার নামে করেছে। মূর্খ রবিন সেটা বিশ্বাসও করে নিল। বাবা, তোমরা কাকাকে মিথ্যে কথা বলেছো? আমি কাকাকে বলে দেব। এই একদম চুপ, কাকাকে বলে দেবে? একেবারে দরদ উতলে উঠেছে ওদের জন্য। এই সব যে তোর কথা ভেবে করলাম, তুই তো বড় হয়ে এ বাড়ির মালিক হবি। কিন্তু নীলিমা, আমি এখন ভাবছি রবিন আর ওর বউ ওই সামান্য বাঁশের ঘরে এই ভারী বৃষ্টির মধ্যে কতদিন থাকবে। এমনিতেও ওই জমিটা আশপাশের থেকে খানিকটা নিচু, কিছু ক্ষতি না হয়ে যায় ওদের। হলে হোক না, মরলে মরুক না। এদিকে রবিন ঘর থেকে একটা কুড়ুল হাতে নিয়ে বেরিয়ে তার ঘরের চার কোণার বাঁশের গোড়াগুলো কেটে মাটি থেকে আলাদা করতে লাগলো। এ কি তুমি কি করছো? এইভাবে বাঁশের গোড়াগুলো কেটে দিলে তো আমাদের ঘরটা নষ্ট হয়ে যাবে। না রূপসা, আমি আমাদের ঘরটা নষ্ট করছি না। তুমি তো জানোই বাঁশ জলে ভাসে, আর আমাদের এই ঘরটা পুরোটাই বাঁশের তৈরি, তাই মাটিতে যুক্ত বাঁশগুলো কেটে দিলে আমাদের এই ঘর জলের ওপর ভেসে উঠবে। আর এমনিতেই তো নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করে দিয়েছে, কালকের মধ্যে এই জল দ্বিগুণ হয়ে যাবে, তখন আমাদের ঘরটা তো এমনিতেই ডুবে যেত। তাই তাই একবার শেষ চেষ্টা করে দেখি না কপালে কি আছে। সবগুলো বাঁশ কেটে যখন সে শেষের বাঁশটা কেটে ফেললো, তখনই ঘটলো এক অসাধারণ ঘটনা। রূপসা, দেখো দেখো, বাঁশগুলো কাটতেই ঘর আপনা থেকেই কেমন জলের ওপর ভেসে উঠলো। আমরা এবারের মতো বড় রক্ষা পেয়েছি। সত্যি, এবার আমাদের ঘর আর বন্যার জলে ডুববে না। পরের দিন সকালে বড় বাড়ির দৃশ্য পুরো বদলে গেছে। দেখো দেখো দেখো, এ কি কাণ্ড হয়ে গেল! মা, বাড়িতে তো নদীর জল ঢুকতে শুরু করেছে। হায় 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 হায়, এ কি কাণ্ড! আমার কারখানা তো ডুবে গেছে, আমি তো এবার পথে বসবো। আমার সব শেষ হয়ে গেল গো। আমি যে এখন কি করব কিছুই বুঝতে পারছি না। বাবা, ওই দেখো কাকাদের ঘর কেমন জলের ওপর ভাসছে। চলো চলো, আমরাও কাকাদের কাছে চলে যাই। শুধু কাকা আর কাকা, তোর নিজের বাবার এত ক্ষতি হয়ে গেল, এদিকে খেয়াল আছে তোর? আরে যা অবস্থা দেখছি, শেষে জলে ডুবে না মরি। ঘরে তো শুধু চাল ছাড়া খাবার জন্য আর তো কিছুই নেই। এখন কি খেয়ে কাটাবো আমরা? ওই দেখো রূপসা, বন্যার কারণে নদীর আর পুকুরের মাছ সব আমাদের বাড়ির উঠোন দিয়ে কেমন ঝাঁকে ঝাঁকে চলে বেড়াচ্ছে। তুমি তাড়াতাড়ি ঘর থেকে আমার জালটা নিয়ে এসো দেখি, কিছু ধরতে পারি নাকি।
রূপসা তার স্বামীর জালটা হাতে করে নিয়ে এনে তাকে দিল। আর তারপর রবিন প্রথমবার জাল জলে ফেলতেই বেশ কয়েকটি বড় ইলিশ মাছ তার জালে ধরা পড়ল। এই দেখো দেখো রূপসা, আমাদের জালে ইলিশ মাছ ধরা পড়েছে। তুমি অনেক দিন ধরে বলছিলে না যে বড় ইলিশ মাছ খাবে? এই দেখো দেখো দেখো, কত বড় বড় ইলিশ ধরা পড়েছে দেখো। কই দেখি দেখি। ওমা, তাই তো। আজ আজ তাহলে আমাদের গরম গরম ভাত আর ইলিশ মাছ রান্না করো রূপসা, একেবারে মন ভরে খাওয়া যাবে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি মাছগুলো দাও, আমি কেটে বেশ সুন্দর করে আজ ইলিশ রান্না করব। রান্না করা ভাজা ইলিশ মাছের ঘ্রাণ চারিদিকে ম ম করে ছড়িয়ে পড়ে এবং রবিন আর রূপসা সেই তাজা ইলিশ মাছ ভাজা গরম ভাতে মেখে খুব তৃপ্তি করে পেট ভরে খায়। কিন্তু তাদের খাওয়ার পরেও অনেক মাছ আর ভাত থেকে যায়। তখন রূপসা ঠিক করে, আচ্ছা, গ্রামে বন্যার কারণে তো অনেকেরই রান্না বন্ধ হয়ে গেছে। আমরা যদি এই ইলিশ আর গরম ভাত একদম স্বল্প দামে বিক্রি করি কেমন হয়? হ্যাঁ, খুব ভালো বুদ্ধি রূপসা, কিন্তু কিন্তু সবাই জানবে কিভাবে? আমার কাছে একটা বুদ্ধি আছে। রূপসা আর রবিন একটা বড় কাগজে 10 টাকায় ইলিশ আর গরম ভাত এটা লিখে বাইরে ঝুলিয়ে দেয়। আর তার কিছুক্ষণ পরে তাদের প্রথম খরিদ্দার চলে আসে। রবিন, রবিন। ঘর থেকে রবিন বেরিয়ে আসে। হ্যাঁ বলো দাদা। সামনে থেকে যাচ্ছিলাম, তা তোমার এই খাবারের কথা পড়ে চলে আসলাম এখানে। আসলে বন্যার কারণে তো গ্রামের প্রায় সবার ঘর বাড়ি তলিয়ে গিয়েছে, রান্নার কোনো উপায় নেই। সবাই পাশের গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছে। তা বলি, এটা কি সত্যি যে তুমি মাত্র 10 টাকাতে ইলিশ আর গরম ভাত বিক্রি করছো? হ্যাঁ দাদা। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমায় তাড়াতাড়ি 3 জনের মতো খাবার দাও তো, বাড়িতে সবার জন্য নিয়ে যাই। এই নাও দাদা। বাহ, এ খাবারের গন্ধ শুকেই তো জিভে জল চলে আসছে। রবিন, এই দুরবস্থায় তোমরা একদম জলের দামে খাবার বিক্রি করছো। আমি পাশের গ্রামে গিয়েই আরো সবাইকে জানিয়ে দিচ্ছি তোমার এই হোটেলের কথা। তুমি আরো খাবার তৈরি করে রেখো। হ্যাঁ দাদা, ঠিক আছে। দেখেছো দেখেছো তোমার ভাইয়ের কাণ্ড। ইলিশ, গরম ভাত সব খাবার রান্না করে নিজেরা খেলো, গ্রামের লোকেদের খাওয়াচ্ছে। আর এদিকে আমরা কি খাচ্ছি না খাচ্ছি তাতে কোনো খেয়াল নেই ওদের। বাবা, ও বাবা, আমিও কাকাদের বাড়ির ওই ইলিশ আর গরম ভাত খাবো। তুমি গিয়ে নিয়ে এসো না বাবা। সারা দিন এই আলু সিদ্ধ ভাত আর খেতে ইচ্ছে করছে না। ইলিশ ভাত খাবে? আজ ভাগ্য ভালো তাই ভাত আর আলু সিদ্ধ আমাদের কপালে জুটছে। কাল যদি জল আরো বাড়ে রান্না বান্না সব বন্ধ হয়ে যাবে। এদিকে এই বাড়িতে কিছুক্ষণের মধ্যে রবিন আর রূপসা দুজনে আবার অনেকটা খাবার রান্না করে ফেলে। ফলে তাদের বাঁশের ঘর হোটেল কাস্টমারে ভিড় পড়ে যায়। এইভাবে সারা দিন তাদের বেশ ভালোই বিক্রি হয়। কাল সারা রাত বন্যার জল বেড়ে তো আমাদের বাড়ির একতলা পর্যন্ত পুরো তলিয়ে গেল। শেষে কিনা না খেয়ে জলে ডুবে মরতে হবে আমাদের। কিছু একটা করো না। বাবা, আমার খুব খিদে পেয়েছে আর জলে ঠান্ডাও লাগছে। আমরা কাকা কাকিদের ওই বাড়িতে চলে যাই না, চলো। ওদের বাড়িতে গরম গরম খাবারও আছে আর শুকনোয় থাকতেও পারবো। নীলিমা, যে চরম অন্যায় আমরা রবিন আর ওর বউয়ের সাথে করেছি তার শাস্তিই বোধহয় পাচ্ছি। ভুল যে আমি করেছি সেটা তো বুঝতেই পারছি, কিন্তু এখন রবিন আর রূপসার সামনে গিয়ে সাহায্য চাওয়ার কোনো মুখ নেই আমাদের। কিন্তু আমাদের জন্য না হোক অন্তত আমাদের ছেলেটার জন্য কিছু গরম খাবার আর ওর থাকার ব্যবস্থা যদি হতো, মরেও একটু শান্তি পেতাম। রবিন আজ আগের দিনের তুলনায় অনেক ভোরে ঘুম থেকে উঠে মাছ ধরেছে। সে আজ ইলিশ মাছ ছাড়াও
রুই, চিংড়ি, এমনকি কাঁকড়া মাছও ধরেছে। এদিকে রবিনের বউয়ের হাতের রান্নার স্বাদের ও প্রশংসা করতে থামছে না গ্রাহকরা। হে বৌদি, কাল তোমার হাতের রান্না একেবারে সবাই হাত চেটে পুটে খেয়েছে। আর এই অসময়ে তোমাদের খাবারের দামও খুবই সাধ্যের মধ্যে। আজ আমাকে 2 রকমের মাছ দিও, কেমন? তোমাদের খাবার ভালো লেগেছে শুনে খুব ভালো লাগছে। এইভাবে সারা দিন তাদের আজ অনেক খাবার বিক্রি হলো, আর হাতে বেশ কিছু টাকাও এসেছে। তাই ওরা দুজন খুব খুশি। কিন্তু হঠাৎ রূপসা দেখতে পায় বড় বাড়ি জলে প্রায় ডুবে গেছে। তখন রূপসা রবিনকে ডেকে বলে, দাদাদের অবস্থা হয়তো বন্যায় খুব খারাপ হয়ে গেছে। এমন সময় আমাদের ওদের সাহায্য করা উচিত। কিন্তু তুমি কি ভুলে গেলে? বৌদি আমাদের বলেছিল ও বাড়িতে যেন আমরা ভুলেও আর না যাই। কিন্তু সেই সময় তো পরিস্থিতি অন্যরকম ছিল। ওদের ভয় ছিল যে ওই বাড়িতে না আমরা আবার থাকতে চাই। আর এখন তো ওরা নিজেরাই অসহায়। আমার মনে হয় আমাদের এই সময় অবশ্যই ওদের সাহায্য করা উচিত। ঠিক আছে, চলো তাই করা যাক তাহলে। রবিন নিজেরা বাঁশের বাড়িটা নৌকোর মতন জল কেটে কেটে বড় বাড়ির কাছে নিয়ে যায়। দাদা, বৌদি, তোমরা কি শুনতে পারছো? আরে বাস, কাকা নৌকা বাড়ি এখানে নিয়ে এসেছে। কি মজা, কি মজা! বৌদি, আমি জানি তোমার এই বাড়ির সীমানায় আসতে তুমি আমাদেরকে বারণ করেছো, কিন্তু তোমরা অনেক কষ্টে এখানে আছো। তোমরা আমাদের এই ছোট্ট ঘরে চলে এসো। আর কিছু না হোক একটু গরম ভাত তোমাদের দিতে পারবো। হ্যাঁ দাদা, হ্যাঁ বৌদি, তোমরা আমাদের গুরুজনের সমান। এমন পরিস্থিতিতে তোমাদের এভাবে আমরা ফেলে যেতে পারবো না। না রূপসা, তা হয় না। তোমরা শুধু আমাদের এই সন্তানটাকে একটু আশ্রয় দাও, আমরা এখানেই থাকবো। দাদা, বৌদি এমন বলছে কেন? তুমি একটু বৌদিকে বুঝিয়ে বলো না। ও ঠিকই বলেছে রূপসা, আমরা তোমাদের ঘরে ওঠার যোগ্য নই গো। আমাদের এখানে থেকে যদি মৃত্যুও হয়, সেটাই আমাদের পাপের ফল হবে। দাদা, তোমাদের কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? কি ভুলভাল বকছো তোমরা? তোরা আমাদের গুরুজনের মতো ভাবিস, আর আমরাই তোদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। বাবা আমার নামে পুরো জমি লিখে যায়নি, বরং এই বাড়ি আমাদের দুজনের নামেই ছিল। এছাড়া আমাদের চাষের জমি আর পুকুর সব তোর নামে লিখে দিয়ে গেছিল বাবা। কিন্তু আমরা দুজন লোভ আর হিংসায় উকিল কাকাকে টাকা খাইয়ে তোকে মিথ্যে কথা বলতে বলেছিলাম। এই হলো তোর ভাগের সমস্ত জমির আসল কাগজ। ভুল, হিংসা তা তো মানুষেরই হয় দাদা, কিন্তু আমি বিশ্বাস করি মন ভালো থাকলে তার শেষও ভালোই হবে। আর তোমরা নিজেদের ভুল নিজেরাই স্বীকার করেছো। তোমরা আর দেরি করো না, উঠে এসো। এরপর তারা তিনজনে একে একে রবিনের বাঁশের ঘরে উঠে আসে এবং এ বাড়িতে এসে তারপর তারা সকলে মিলে আবার এক পরিবার হয়ে তৃপ্তি করে মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে বসে। পরের দিন রবিনের বাড়িতে এক সুন্দর দৃশ্য ফুটে ওঠে। মনোজ ও রবিনের সাথে মাছ ধরতে হাতে হাত লাগায়, আর এদিকে দুই বউ মিলে একসঙ্গে অনেক সুস্বাদু সব খাবার রান্না করে ফেলে। আর খরিদ্দাররাও দূর দূর গ্রাম থেকে এসে লাইন লাগিয়ে সবাই খাবার কেনে। কিছুদিন পর নদীতে আবার বাঁধ দেওয়া হয়ে যায়। তবে এবারে রবিনের জীবন অনেক সুন্দর হয়ে উঠেছে। তার একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিয়েছে, আর তারা দুই পরিবার খুশিতে একসাথে থাকে এখন। এদিকে বন্যার সময় রবিনের বাঁশের হোটেলের এত নাম হয়েছিল যে তার সেই হোটেল এখন দূর দূরান্ত গ্রাম থেকে লোকে সেখানে ভিড় জমিয়ে খেতে আসে।